पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। ঈদের দিন দুপুর 2টোর দিকে কাজিন ভাই বোনেরা সবাই আসতে শুরু করে, কারণ ঈদের 2 দিন পর সুবিনের বিয়ে। জিন বেগমের বোনের মেয়ে ক্লাস 10-এ পড়ে, এবার এসএসসি দেবে। নাম জায়কি, বেশ চঞ্চল মেয়েটা, তের খুব ভক্ত। জায়কি থেকে নামতে দেখে দৌড়ে গিয়ে আপু আপু বলে আস্তে পিস্তে জড়িয়ে ধরলো, তেও ধরলো। চারদিকে চোখ বুলালো জায়কি, কাঙ্ক্ষিত 2টা মানুষকে খুঁজতে চোখ বুলালো, কিন্তু পেল না এখানে। এরই মাঝে দেখলো জাঙ্কুক আসছে। সে বাইরে ছিল, যেখানে কুরবানির কাজ চলছে। জাঙ্কুককে আসতে দেখে মৃদু চিৎকারে ডাকলো, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুকের শরীর আপাতত নোংরা। জাঙ্কুক জায়কিকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে হেসে উঠল। জায়কি দৌড়ে গিয়ে কেবলই ধরতে যাবে, তখনই জাঙ্কুক বলল, এই এই আমার শরীর নোংরা, ধরিস না। জায়কি তাকিয়ে দেখলো হাতে টি-শার্টে রক্তের ছাপ। জায়কি বলল, তোমাকে দেখে মনে হচ্ছে একাই সব কাজ করেছো, লাইক কসাই। তা শুনে ফিক করে হেসে দিল। জায়কিও হেসে ফেললো। জাঙ্কুক চোখ গরম করে তের দিকে তাকালো, তেকে একটু শিক্ষা দেবার জন্য ওর দিকে তেড়ে গেল। উদ্দেশ্য ওকে ওই নোংরা হাতে ধরে ওকেও নোংরা করে দেবে। তোর হাসি বের করছি আমি, ওয়েট। এই বনল দেখ, একদম ছুবি না, কেমন গোসল করলাম আমি। এই বলে দৌড়াতে লাগলো বসার ঘর জুড়ে। জাঙ্কুক তো আরো রেগে গেল তুই শুনে। বাড়িতে মেহমান ভর্তি, আর এই গোবর ঠাসার ভাষার কি অবস্থা। জাঙ্কুক আর তের দৌড়াদৌড়ির মাঝে ইয়োনোর সাথে জিতাও এলো। ওদের এভাবে দৌড়াতে দেখে ভিতরে এসে থামলো ঠিক জায়কির পাশে। জায়কিকে ইয়োনো এখনো খেয়াল করেনি, তার নজর জাঙ্কুক আর তের দিকে। এদিকে জায়কি কারো উপস্থিতি টের পেয়ে তাকালো, দেখলো তার সেই আরেকজন কাঙ্ক্ষিত ব্যক্তি। মনটা নেচে উঠলো, এই মানুষটাকে দেখার জন্যই তো এত জলদি এখানে আসার বায়না। মুগ্ধ নয়নে জায়কি তাকিয়ে রইল। তাকিয়ে থেকে দৃষ্টিপাত সব জুড়িয়ে নিল। ইয়োনো পাশে থেকে চেঁচিয়ে বলে, আরে আরে করছিস কি তোরা, পড়ে যাবি তো তে। তোমার ভাইকে বলো আমাকে না ছুঁতে, বনওয়ালের বাচ্চা আমাকে নোংরা মাখাবে বলছে। ইয়োনো আস্তে আস্তে বিড়বিড়ালো, এই ফাজিল দুটোকে নিয়ে আর পারি না। জায়কি তা শুনে পাশ থেকে বলে, এদের মাঝে নির্ঘাত কিছু আছে, এরা যেমন নিজেদের দেখায় তেমন না। কথাটা ইয়োনোর কানে যেতেই পাশ ফিরে চেয়ে দেখলো জায়কি। জায়কিকে দেখে অবাক হয়ে হেসে বলল, আরে জায়কি, তুমি কখন এলে? আমি তো তোমাকে খেয়ালই করিনি। জায়কি খুব আস্তে বিড়বিড় করে বলল, তা করবেন কেন, আমাকে তো আপনার চোখে পড়ে না। কথাগুলো একটু বিড়বিড় করে বলে হেসে ইয়োনোকে বলল, এই তো কিছুক্ষণ আগে এসে এদের একে অপরের অলিম্পিক ম্যাচ দেখছি। ইয়োনো হেসে ফেললো, তারপর বলল, তুমিও ওই কথা বললে? কোন কথা? ওই যে এদের মাঝে কিছু একটা আছে, এরা যেমন নিজেদের দেখায় তেমন না। হ্যাঁ, আমার কেন জানি এমনটা মনে হয়। ইছরে পাকা মেয়ে একটা। ইয়োনো বিড়বিড় করে কথাটা বলল, তারপর বলল, না কিছু নেই, এরা একে অপরের জনমের শত্রু। এদের মাঝে কিছু না থাকলেও ভবিষ্যতে কিছু হওয়ার চান্স নির্ঘাত আছে, আমি হরফ করে বলতে পারি। সাদ্দাম আর বুশের যুদ্ধ আরো একবার হবার চান্স থাকলেও এদের মাঝে কিছু হবার চান্স জন্মেও সম্ভব না। কথাটা বলে চলে গেল জাঙ্কুক আর তেকে থামাতে। ইয়োনো চলে যেতেই জায়কি আস্তে আস্তে বলল, কিন্তু আপনার আমার মাঝে কিছু হলেও হতে পারে ইয়োনো ভাই, এবং আমি হওয়ার চান্স বানিয়ে নেব, সেটা হলে তার দোষের কিছু নেই। এই জায়কি 2 বছর আগে খালার বাড়ি গরমে বেড়াতে এসেছিল, মানে জিন বেগমের বাড়িতে। আর সেই 2 বছর আগে ইয়োনোকে দেখে ইয়োনোর উপর ক্রাশ খেয়ে ঠাস করে পড়েছিল। যেহেতু ঈদ, সবাই বিকেলের দিকে বাড়ির বাইরে ঘুরোঘুরি করেছে, খাওয়া দাওয়া করে ঠিক 11টার দিকে বাড়িতে এসেছে। এত সময় ঘুরোঘুরি আড্ডা এনজয় করে কারো বোধ হয় মন ভরেনি। বাইরে থেকে এসে সকালে আবার প্ল্যান করছে আজকে রাত ছাদে গল্প করে কাটাবে, কেউ অমত করেনি। এবার যখন সকলে একসাথে হয়েছে তবে একটু আনন্দ করাই যাক, ক্ষতি কি তাতে। বিকেলে ঘুরতে গিয়ে ঘুরোঘুরির বিনোদনের সাথে সকলে জাঙ্কুকদের ঝগড়ার বিনোদনও নিতে ভুলেনি। আসলে বিনোদন ওরাই দিয়েছে, যে কয় ঘন্টা ঘুরেছে তার থেকে বেশি মিনিট তারা বোধ হয় ঝগড়াই করেছে। কারণ থেকে চুন খসতেই ঝগড়া, চুলো চলে অবশ্য হয়নি রাস্তায়। আর কাই সব সময় তের পিছন পিছন ঘুরেছে, এত এত আদিক্ষেতা দেখাচ্ছে, রীতিমতো তে বিরক্ত। ছাদে উঠে জাঙ্কুক আর তের আরো একজোট লেগে গেল বর্ষা আর বালিশ নিয়ে। এই তুমি আমার বালিশ কেন নিলে?
করলে? আবার আমার বালিশ নিয়ে আমারই পাশে শুলে? বালিশ দাও আর ওঠো আমার পাশ থেকে, সরো এখান থেকে। এ টেনেও বালিশ নিতে পারছে না। এ ছেলের শরীরে এত জোর কেন? জাংকুক বলল, এই গোবর ঠাসা কানি, দেখছিস না কোথাও জায়গা নেই? আর আমার এখন বসে থাকতে ইচ্ছে করছে না, এখানে শোবার মতো পেলাম তাই শুলাম। তাছাড়া তোর মতন দুর্গন্ধযুক্ত গোবর ঠাসার কাছে বসতে শুতে আমার বইয়ে গেছে। আর রইলো বালিশের কথা, তোর নাম লেখা ছেদে পারলে নিয়ে দেখা। দেখ বুনুর, তোর মতন নিজেকে সবসময় দুর্গন্ধ বানিয়ে ঘুরি না আমি, ওকে? আমাকে দুর্গন্ধ বলার আগে নিজের শরীরের গন্ধ শুকে দেখ। গন্ধে তোর কাছে টিকতে পারছি না। ওঠ ওঠ বলছি। জাংকুক এবার জ্বলে উঠলো। কত বড় কথা! তার শরীরের দুর্গন্ধ, তার শরীরের সুগন্ধে মাতো হয়ে আফিমের ন্যায় মেয়েরা মাতাল হয়, আর এই গোবর ঠাসা গন্ধ বানিয়ে দিল। এক লাফে উঠে এক খাবার তের বাহু ধরে নিচে ফেলে দিল, অর্থাৎ ছাদের ফ্লোরে। নিচে ফেলে জাংকুক তের উপর ঝুঁকে গেল। কাছে ঝুঁকে কিঞ্চিত পরিমাণ ফাঁক আছে। তের এক বাহু হাত দিয়ে ধরা, আরেক হাত তের গলায় চেপে ধরলো। খুবটা জোরে ধরেনি, আলতোই ধরেছে। তের মুখের উপর মুখ নিয়ে ফিসফিস করে বলল, গোবর ঠাসা, এই শরীরের গন্ধে মেয়েরা পাগল হয়, মাতাল হয়, লাগে আমি আফিম। তোর কাছে তার দুর্গন্ধ মনে হয়? বাহিরের মেয়েদের পাশ দিয়ে গেলে আমার চোখে ঈর্ষাও লাগবে না, জাস্ট পাশ দিয়ে যাব আমি, তাতেই এনাফ। আর বাহিরের মেয়েদের কথা বাদই দিলাম, তোর চোখের সামনে এই যে জেনি, দেখ না সারাদিন আমার শরীরের গ্রানে মিশে থাকতে চায়, সেখানে তোর এত বড় কথার সাহস হয় কিভাবে? জাংকুকের বাঘের মতো থাবা দিয়ে ধরা এতটাই দ্রুত হলো যে উপস্থিত সবাই হাতও হয়েছি, সাথে ভরকেও গেছে। ফিসফিস করে বলা কথাগুলো অবশ্য কারো কান অব্দি পৌঁছায়নি। কিছুক্ষণের মাঝে সকলে কথা বলার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আর সে তো কথা বলতেই ভুলে গেছে। সে এখনো ডোজটা গিলতেই পারেনি। জাংকুক থেকে এমন ভাবে নিচে ফেলেছে যে পাশ থেকে শুধু জায়কের চোখে পড়লো ওদের শারীরিক দূরত্বটা। বাকিরা কেউ ঠাড় করতে পারেনি, কারণ আড়াল করা। কিন্তু ও যে তেকে বাঘের ন্যায় থাবা দিয়ে নিচে ফেলেছে এটা সবাই দেখেছে। গল্পে গল্পে রাত 1:30টা বেজে গেছে। গল্পের আসরে দুই একজন অবশ্য ঘুমিয়েও গিয়েছে। এক সময় জায়কি ঘুমে বিভোর হয়ে ইয়োনোর বুকে এসে পড়লো, কারণ ইয়োনো কাত হয়ে জায়কের দিকে ছিল। চমকে ইয়োনো তাকালো, দেখলো জায়কি ঘুম। জিসু বলে উঠলো, মেয়েটা ঘুমিয়ে গেছে। কথাটা শুনে জায়কির ভাই বলে উঠলো, ও তো বাড়িতে এত রাত কখনো জাগেই না। ইয়োনহো বলল, আচ্ছা ঘুমোক, সমস্যা নেই। বলে ইয়োনহো কি মনে করে যেন আলতো করে জায়কির মাথাটা নিজের কোলের উপর নিল, নয়তো ওর ঘাড় ব্যথা হতো। জায়কির ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। যখন বুঝতে পারলো সে তার প্রিয় মানুষের কোলের উপর, তখন মনটা নেচে উঠলো। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এই চোখ দুনিয়া উল্টে গেলেও সকালের আগে আর খুলবে না সে, এভাবেই রাত কাবার করবে। এক সময় তের চোখেও ঘুম এসে হানা দিল। ঘুমে তার চোখ বুজে আসছে। উপস্থিত কারো কথা আর ধারণ করতে পারছে না তার মস্তিষ্কে। জিসু তেকে ঘুমে ঢুলতে দেখে বলে, চলো সব ঘরে গিয়ে শুবে, সবাই ঘুমিয়ে যাচ্ছ, আর থাকতে হবে না, ওঠো সবাই। সবাই সম্মতি দিয়ে উঠে পড়লো একে একে। তেও ঢুলতে ঢুলতে উঠলো। এখন কথা হচ্ছে এই মরার মতো ঘুমওয়ালি জায়কিকে কে তুলবে? ইয়োনো সহ সকলের হাজার ডাক দিয়ে তুলতে পারলো না। জায়কির ভাই জানালো এর ঘুম অতি গাঢ়, কিন্তু বান্দা এত ডাক দিয়ে উঠছে না কেন? উপায় না পেয়ে তে বলল, ওকে কোলে করে দিয়ে আসো। কথা হচ্ছে কোলে নেবে তো ঠিক আছে, কিন্তু নিবেটা কি? জায়কির ভাই শুভ এর 1 বছরের বড়, অনেকটাই ছোট। তার উপর শরীর স্বাস্থ্য তেমন হয়ে ওঠেনি। সেই হিসাবে সে জায়কিকে কোলে নিয়ে ছাদে সিঁড়ি ভেঙে নিচে নামতে পারবে না। জাংকুক তখন বলল, আচ্ছা আমি নিচ্ছি, দে। তা শুনে ইয়োনহো বলল, থাক, তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তে তোর ঘরেই তো থাকবে তাই না? হ্যাঁ, আমার ঘরে নিয়ে আসো। এদিকে ইয়োনোর কথায় জায়কি ঘুমের মাঝেও মনে হলো ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু সেটা কেউ খেয়াল করলো না। এই মেয়ে যে ড্রামা করছে সেটা সকলে যদি একবার জানতো। শেষমেশ ইয়োনোই কোলে তুলে নিল জায়কিকে। কোলে নিতেই জায়কি আস্তে পিস্তে ইয়োনোর গলা জড়িয়ে ধরলো। ইয়োনো গেল বোরকে জায়কের দিকে তাকালো, দেখলো চোখ বন্ধ, কিন্তু এমন ভাবে ধরলো তার মাথায় একটা কথা এলো, এ কি আদৌ ঘুমের মধ্যে আছে?